সবাই একটু মিউটে থাকলে ভালো হয়, ধন্যবাদ। হ্যাঁ, মোহসিল ভাই আপনার ফ্লোর। আমি পজিশন ক্লিয়ার করা তো প্রথমত প্রয়োজন নাই। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমান ভাই আছেন। আমান ভাই ওনার সাথে আমার সম্পর্ক বোধহয় সামান্যতম উঠানামা করেনি। উনি আমার ঘনিষ্ঠজনের ভিতরে একজন। আমি খুব সহজে কাউকে ঘনিষ্ঠ বলি না। আমান ভাই আমার ঘনিষ্ঠের ভিতরে একজন এবং আমার এই ঘনিষ্ঠতা কখনো উঠানামা করেনি। আসাদ আমার ঘনিষ্ঠজনের ভিতরে একজন। আসাদের সঙ্গে সম্পর্ক আমার ভালো, খুবই ভালো, সবাই জানে। আমি এখানে অনেক ইসলামিক স্কলার আছে, ইভেন স্টিল, যারা আমার ঘনিষ্ঠ, তাদের ঘনিষ্ঠতা আমার কোনো উঠানামা করেনি। এমনকি আমি নিজে জামাতের রাজনীতি ঘৃণা করি, কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধুর ভিতরে বেশ আবু বকর মোল্লা একজন। আমি যদি মানুষ হয়ে প্রমাণ করতে পারি আমার অবস্থার ওঠানামা বা পরিবর্তন যেটাই হোক না কেন, যদি আমার সম্পর্ক যদি আমি বজায় রাখতে পারি, যেটা অনেকেই তথাকথিত মুক্তিচিন্তকরা রাখতে পারে না, আমার সাকসেস সেখানেই। মোহসিল ভাই, রিসেন্টলি আপনার একটা পোস্ট দেখলাম যে রাইট না, আই টোটালি এগ্রি, আপনার সাথে এগ্রি করি, বাট রিসেন্টলি আপনার একটা পোস্ট দেখলাম যেখানে আপনি বলছেন কোরআনের অনুবাদ নিয়ে, যে কেউ সঠিক অনুবাদ দিতে পারে না। এটা একটু ব্যাখ্যা করবেন কি? রাইট। আমাদের, আমি সরি টু সে, অনেকেই যারা ইসলামিক স্কলার নিজেদেরকে দাবি করে, অথবা অনেকে যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে অথবা ফ্রি থিঙ্কার দাবি করে, এরা কেউ পড়াশোনা করে না। 99% মানুষরা কেউ পড়াশোনা করে না। এতে পড়াশোনার অবস্থা খুবই খুবই লজ্জাজনক, এবং এই লজ্জাজনক অবস্থায় অনেকে স্টাইলে মুসলিম হয়, অনেকে স্টাইলে ফ্রি থিঙ্কার হয়। যদি পড়াশোনা না করে তাহলে আমি একটা ভাব ধরে বসে থাকতেই পারি। সুতরাং ডিপ থিঙ্কিংয়ে যখন মানুষ যাবে, তাকে বিভিন্ন ফেজের ভিতর দিয়ে যেতে হবে। আমার জানা মতে আমি ইসলামের উপরে অন্তত একমাত্র হিস্টোগ্রাফার বর্তমান বিশ্বে, এবং এই কারণে আমি হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস কোরআনকে করেছি। একেবারে কোরআন এবং হাদিস ছাড়াও আমি বিভিন্ন বিষয়ে আমি অ্যানালিসিস করেছি। অ্যানালিসিস করে আলটিমেটলি আমি দেখেছি যে লিঙ্গুইস্টিক অ্যানালিসিস করলে আর যদি মনে মনে কেউ মন কলা না খায়, কিছু কিছু মন কলা খাওয়া লোক বেরিয়েছে যারা নিজের মনকে সুটেবল করে তারা বলতে চাইছে যে কোরআনের এই শব্দের এই অনুবাদটা রাইট অনুবাদ, কিন্তু আসলে তারা সেটাকে সাস্টেইন করতে পারবে না। তাই এই বিষয়ে জানতে হলে এটার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, কম্পারেটিভ রিলিজিয়ন স্টাডি করতে হবে। আমার জানা মতে এরকম মানুষের সংখ্যা অলমোস্ট জিরো। আচ্ছা মোহসিল ভাই, আপনার জুম লাইভগুলি আমি দেখেছি, তার আগেও লাইভ আপনার প্রথম থেকেই আমি ফলো করি, এবং আপনার প্রথম থেকেই আপনার লাইভগুলি, যেমন আমান ভাইকে আমি বলেছিলাম যে আমান ভাই যখন আপনি এবং আপনারা দুজন যখন লাইভ করতেন তখন থেকে আমি লাইভ দেখি। আপনার অনেকগুলি কথা আমি কোট করতে পারি, যেমন আপনি বলেন মেন্টাল জিমন্যাস্টিক্স, হ্যাঁ, মেন্টাল জিমন্যাস্টিক্স যখন আপনি বলেন, এটার মিনিংটা কি? আমি সেটাই বলতে চাইছিলাম যে যদি আমি যে শব্দটা ব্যবহার করব, সেই শব্দটা যদি আমি এভিডেন্স এবং রিজন এবং অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি করে যদি আমি সেটার অনুবাদটা কেন এমন করলাম, যদি আমি সাস্টেন করতে না পারি, তাহলে আলটিমেটলি সেটাকে মেন্টাল জিমন্যাস্টিক্স করে আমি যেটা অলরেডি প্রি অর্ডেইনড বা প্রি কনসিভড যে ভিউ, সেটাকে আমি এস্টাবলিশ করার চেষ্টা করব। যেমন আমি বরাবর বলে আসছি, একটা ধর্ম, অর্গানাইজ ধর্ম, এগুলো একটাও সত্য না, অল আর লাইজ, সবগুলো অর্গানাইজ ধর্ম মিথ্যা। কিন্তু আমি সৃষ্টিকারী শক্তিতে বিশ্বাস করি, আমার ভিতরে আমাদের মধ্যে পার্থক্য এটি। এবং আরেকটা বিষয় হচ্ছে তার মানে এটা কি কেউ বসে আছে, কাউকে বাতাস করছে, কেউ সিংহাসন ক্যারি করছে, মাই কনসেপ্ট ইজ নট দ্যাট। আমি মনে করি আমাদের সৃষ্টিকর্তার অনেক সময় আমরা ব্যয় করেছি অন্য বিভিন্ন ধর্মের সমালোচনা করে, অনেক সময় ব্যয় করেছি। আমি নিজেও অসংখ্য ভিডিও করেছি বিভিন্ন ধর্মের সমালোচনা করে, কিন্তু এতে করে যেটা হয়েছে, কম্পারেটিভ রিলিজিয়ন স্টাডি করতে গিয়ে যেটা দেখেছি, আলটিমেটলি আমরা যেটা করি না, আমরা ধরে নিয়েছি সায়েন্টিফিক অ্যারোগেন্স আমাদের ভিতরে আছে,
আমরা ধরে নিয়েছি আসলে ম্যাটেরিয়াল ইউনিভার্সে আমরা আলটিমেটলি আমরা সায়েন্সে আমাদেরকে উত্তর দিতে গিয়ে সৃষ্টিকারী শক্তি বলতে কিচ্ছু নাই, কিন্তু আবার কোয়ান্টাম ইনফিনিটি নিয়ে স্টাডি কেউই করে না। আমি নিজেও যে খুব একটা করতে পারি তাও না, কারণ আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের নই। তারপর আমি যেহেতু এই ধর্ম নিয়ে বহু বছর স্টাডি করি, তাই আমি এটা নিয়ে গবেষণা করার চেষ্টা করেছি। অ্যামেজিং ওয়ার্ল্ড। তাই আমি মনে করি যে আমরা ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। আমাদের মনোযোগ দেওয়া উচিত কীভাবে মানুষে মানুষে সম্পর্ক বিল্ড করা যায়। এই তথাকথিত নাস্তিকরা বেশিরভাগই মুসলিম বিদ্বেষী বাংলাদেশে, যেটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি বিশ্বাস করি। এদের ভিতরে এখন মহসিন ভাই, হচ্ছে যখন কিনা এগুলো, কারণ আমি অসংখ্য এক্স মুসলিমদের সাথে কথা বলি এবং আমি বোধহয় অনুপ্রেরণাকারীর ভিতরে একজন। আমি বলতে পারি এদের বেশিরভাগই যেতে স্টাডি করে না, বেশিরভাগের ভিতরে মুসলিম বিদ্বেষ সৃষ্টি হয়েছে। আমি ধর্ম নিজে পছন্দ করি না, সব বরাবরই বলে আসছি, কিন্তু এটার প্রমাণ অসংখ্য আছে। আমান ভাই নিজেও এখানে সাক্ষী। সেটা কিন্তু আমাদের টার্গেট কখনোই ছিল না। হিন্দুদের ভিতরে মুসলিম বিদ্বেষ সৃষ্টি হয়েছে, মুসলিমদের ভিতরে আবার হিন্দু বিদ্বেষ সৃষ্টি হয়েছে, মুসলিমদের ভিতরে আবার নাস্তিক বিদ্বেষ সৃষ্টি হয়েছে। তো লাভটা কি? আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? এক সেকেন্ড যদি অ্যালাউ করেন। We have to find a common ground. We don't have the common ground. আমি কি একটু ইন্টারাপ্ট করি আপনাকে মুহসিল ভাই, যদি অ্যালাউ করেন প্লিজ? হ্যাঁ বলেন। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে আমাদের তো আপনি কোন নাস্তিকদের কথা বলছেন আমি জানি না। আমাদের টার্গেট 90%। আচ্ছা, আমাদের এখানে আমাদের প্ল্যাটফর্ম থেকে কেউ কিন্তু মুসলিম বিদ্বেষী নই। আমরা কেউ মুসলিমদের এগেইনস্টে না। আমরা ইসলাম। আচ্ছা আচ্ছা, শিওর। আমি বলেছি 90% যারা কিনা অনলাইনে নিজেদেরকে এক্স মুসলিম বলে বা নিজেদেরকে ইসলামের সমালোচনা বলে, নিজেদেরকে মুক্ত চিন্তক বলে। এই যে প্যালেস্টাইনের আন্দোলন চলছে, আই ওয়াজ দি অনলি ম্যান টু স্টার্ট যে এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা মনুষ্যত্বের কথা। এবং এরপর আমান ভাই এসে আমার পাশে, একটু ইন্টারাপ্ট করি, আমি শেষ করি এবং এরপরে আমান ভাইও আমার পাশে দাঁড়ালেন এবং আমান ভাইও সংগ্রাম শুরু করলেন। কিন্তু আমরা তখন দেখেছি, আমি প্যালেস্টাইনের পক্ষে কথা বলে আসছি বহু বছর, কিন্তু আলটিমেটলি কি হলো? আইসিজে, আইসিসি থেকে শুরু করে সমস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো এখন ইসরায়েলকে জেনোসাইডাল ম্যানিয়াক হিসেবে প্রমাণ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের তথাকথিত মুক্ত চিন্তকদের 99% কেউ প্যালেস্টাইনের পক্ষে কথা বলে নেই, ইসরায়েলকে সমালোচনা করে নেই। ভারতীয়রা 99% তারা প্যালেস্টাইনের পক্ষে কেউ কথা বলে নেই। এবং আলটিমেটলি তারা ভুলে গেছে 1947 সালের 29 অক্টোবর রেজলিউশন 181 যখন পাশ করার চেষ্টা করছিল আমেরিকা, তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন জাতিসংঘে যে আমার বোন বিজয় লক্ষ্মীকে প্রতিদিন ডেথ থ্রেট দেওয়া হচ্ছে যাতে আমি নতুন ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেই। আমি ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেব না। এবং তখন কিন্তু জাতিসংঘে সেই ভোটে এই ভারত নেগেটিভ ভোট দিয়েছিল, ইসরায়েলের জন্মের বিরুদ্ধে ভোট দিয়েছিল। 1950 সাল পর্যন্ত ইসরায়েলকে এজন্য রেকগনিশন দেয়নি এই ভারত। কিন্তু আজকে মুসলিম বিদ্বেষের কারণে নরেন্দ্র মোদী ভারতকে, নেতানিয়াহুকে জড়িয়ে ধরে বুকে। আলটিমেটলি কি প্রমাণিত হয়েছে? এটাকে মুক্তচিন্তক বলে নাকি? যে আমি অন্যায় সময় চরম অন্যায় চলছে, 36,000 মানুষ মেরে ফেলছে, কয়জন বাংলাদেশের তথাকথিত মুক্তচিন্তক কথা বলেছে? কয়জন? আমি তো আমান ভাই সবকে তো অলরেডি আপনাকে ইনক্লুড করেছি। আমি বলেছি আপনি ছিলেন। লাইভ ভিডিও করতেছি, বুঝলেন? তা আমান ভাই আমরা কি দেখি নাই? তখন আমরা কি দেখি নাই? একজন কথা বলেছে? বলেন কয়জন কথা বলেছে? হাতে গোনা দুই একজন। এখন আপনি যখন প্রসঙ্গ তুললেন তখন আমি বলি, আমি বিভিন্ন লাইভে প্রমাণ করার চেষ্টা করেছি যে এইটা মুসলমান এবং ইহুদিদের লড়াই না, এইটা হচ্ছে কলোনিয়ালিস্ট, হোয়াইট সুপ্রিমিস্ট এবং ভূমি দখলদারদের বিরুদ্ধে খ্রিস্টিয়ান প্যালেস্তাইনি, মুসলিম প্যালেস্তাইনি, সেকুলার প্যালেস্তাইনিয়ান, অ্যাগনস্টিক, নাস্তিক, even Jewish প্যালেস্তাইনিয়ানদের লড়াই
ইয়েদের বিরুদ্ধে, ওই ভূমি দখলদারদের বিরুদ্ধে 1948-এ প্রায় 700,000-এর উপরে প্যালেস্তাইনিয়ানদেরকে তাদের ভূমি থেকে বাইরের দেশের সাদারা এসে আমান ভাই পয়েন্টে থাকি আমরা, সাদারা আমান ভাই এসে পয়েন্টে থাকি, হ্যাঁ শুনুন না, আমান ভাই পয়েন্টে থাকি, সাদারা এসে লাত্তি উষ্টা মেরে তাদের ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করেছিল। আমান ভাই আমার পয়েন্টে থাকেন আপনি। আমরা কি আমি, আপনি এবং হাতে গোনা 2-1 জন ছাড়া আমরা কি বাংলাদেশের তথাকথিত মুক্তচিন্তক এবং ভারতের তথাকথিত মুক্তচিন্তকদের প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াতে দেখেছি কিনা? ইয়েস নো? আমি আমি অন্যের কথা বলবো না, কিন্তু আমি আমার চ্যানেলগুলো থেকে লাইভ করেছি। আমি আপনাকে বলেছি আমি এবং আপনি, আমরা হাতে গোনা 2-1 জন বাদে how many of the so-called free thinkers were vocal against Israel? আমি জানি না অন্য কেউ, আমি এটা বলবো না। সবাই প্যালেস্টাইনের জেহাদি, এই মুহাম্মাদের উম্মত, হতে পারে না। 24 আওয়ার্স ডার্টি কথাবার্তা। আমান ভাই একই প্যাচাল, এই কিসের মুক্তচিন্তক? একই প্যাচাল, এই নবী মুহাম্মদ আয়েশা বিয়ে করেছে, এইটা করেছে। শুনুন মুফাসিল ভাই, আমি বলি। আচ্ছা একটু আমান ভাই একটু প্লিজ। নবী মুহাম্মদের যখন টপিকটা আসলো, এইখানে দর্শকদের মধ্যে অনেকেই জানতে যাচ্ছে, মুফাসিল ভাই আপনার অনেকগুলি ভিডিও আছে মোহাম্মদের কীর্তিকলাপ নিয়ে, তাই না? মোহাম্মদ কি করেছে, আপনার নিজের ভিডিও আছে না মুফাসিল ভাই? মোহাম্মদের আয়েশার কয়েকশো আছে, কয়েক হাজার, রাইট? এখন কি আপনি ওগুলিকে খণ্ডাতে পারবেন? মোহাম্মদের যে কীর্তিকলাপ, ভেরি সিম্পল। আমি বরাবর বলেছি, পড়াশোনা করলে ইউ হ্যাভ টু প্রোগ্রেস ফার্দার। আইনস্টাইন পর্যন্ত এক সময় তাকে হাই স্কুল পাস করতে হয়েছে। এগুলো এক সময় প্রয়োজন ছিল আমাদের মুক্ত চিন্তার জন্য, আমরা এগুলো সব জানি। বাট দ্য কোয়েশ্চেন ইজ ওয়েন ইউ ডিগ ডিপার। আপনি যেমন হনুমানের টেম্পলে আমি গিয়ে দেখে আসছি, হনুমানের টেম্পল আমি ভারতের দিল্লিতে। ঠিক অ্যাট দ্য সেম টাইম আমি যখন বোখারি ঘাটালাম, যখন বোখারির দৃষ্টিতে এবং এসব দৃষ্টিতে আপনি দেখবেন, সেই ক্ষেত্রে আপনাকে এই নবীকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেনই না। কিন্তু যখন আপনি ঘাটবেন, রাইট, আপনি যখন যে 1200 বছর আগে এগুলো কোনো অস্তিত্বই নাই, আপনি যখন দেখবেন, সেই পয়েন্ট একটু বলুন মুহসিল ভাই, সেই পয়েন্ট একটু বলুন। আপনি যখন বুখারী সাহেবকে অস্বীকার করছেন, আপনি অনেকগুলি ভিডিওতে বলেছেন যে এগুলি গ্রহণযোগ্য না, বুখারীর হাদিস। আপনি অনেককে ওই হাদিস বিমুখ করেছেন। আপনাকে ফলো যারা করে তারা কিন্তু অনেকে এই হাদিস অস্বীকারী হয়ে গেছে, তারা শুধুমাত্র কোরআন বিশ্বাস করে, এরকম হয়ে গেছে যারা আপনাকে ফলো করছে। আপনি এরকম বক্তব্য দিয়েছিলেন যে এই বুখারী শরীফ বা এই যে সিয়াসিত্তার যে হাদিসগুলি, এগুলি গ্রহণযোগ্য নয়। এটা নিয়ে কি বলবেন আপনি মুহসিল ভাই? প্রথমত কোরআনের ভেতরে আমি কোরআন আমি যখন ঘেটেছি, কোরআন ইজ এ কম্পাইলেশন অফ ভেরিয়াস ম্যানুস্ক্রিপ্টস। এবং এটা বুঝতে হলে আপনাকে, ওই যে মোল্লারা বলে আরবি শিখতে এক কারণে, আর আমি বলি আরবি শিখতে অন্য কারণে। যখন আপনি কোরআনের লিঙ্গুইস্টিক নিয়ে স্টাডি করবেন, তখন দেখবেন মোল্লার আরবি জানেন। আসলে এই লিঙ্গুইস্টিক নিয়ে স্টাডি করতে গিয়ে, হিব্রু ভাষা এবং সেমেটিক ভাষা নিয়ে গবেষণা করতে গিয়ে আমি দেখলাম যে এগুলো আসলে, এবং যদি আপনি হিস্ট্রি ঘাটেন প্রতিটা সূরার, যেমন প্রতিটা সূরার ভেতরে পেছনে আসলে আপনি যদি রিলিজিয়াস অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ না থাকে, বাইতুল মামুর কে বলতে পারবে আমাকে? বাইতুল মামুর কে? বাইতুল মামুর হাদিস দিয়ে দিয়ে ব্যাখ্যা দিবে মোল্লারা, কিন্তু বাইতুল মামুর ইজ নট দিস। বাইতুল মামুর কি, এটা জানতে হলে আপনাকে সিনাই পর্বতমালার ওই অঞ্চলের রিলিজিয়াস অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি করতে হবে। এবং যখন আপনি স্টাডি করবেন, তখন আলটিমেটলি আপনি বুঝবেন যে এগুলো কোথায় কিভাবে কালেকশন হয়েছে। তো কালেকশন হয়ে আপনি শব্দে যদি গবেষণা করেন এবং হিস্ট্রিক্যাল গবেষণা করেন, আপনার মিনিংটা ভিন্ন দাঁড়াবে। আমি বলেছি করাপশনের যদি কথা আসে, তাহলে কোরআনে করাপশন আছে। কোরআনের ভিতরে অনেক উল্টাপাল্টা বিষয় আছে।
এগুলোতে আমি কখনোই অস্বীকার করিনি। আমার কথা হচ্ছে এইটাকে কিন্তু পারপাসটা কি? হোয়াট ইজ দ্য পারপাস? কোরআনের সেন্ট্রাল পারপাস যদি থেকে থাকে যে আমি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করব। আমার কথা হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে সৃষ্টিকর্তার স্বরূপটা কি? আর যদি বলো যে এক সৃষ্টিকর্তায় সীমাহীন সৃষ্টিকর্তা, যেই সৃষ্টিকর্তার শুরু নাই শেষ নাই, যে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টিকারী শক্তি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছে, কিন্তু কোরআনের সব জায়গায় তো এরকম স্টেবিলিটি মেইনটেইন করে নাই। সো কেউ যদি আমাকে বলে কোরআন করাপশন মুক্ত কিনা, আমি মনে করি সেই হিসাবে আমি তো আই এম দ্য অনলি জেনুইন মুসলিম সেই হিসাবে। কিন্তু কোরআনে তো সেটা মেইনটেইন করে নাই। ইটস ফুল অফ শিরক। তথাকথিত যদি শিরক যদি বলে, কোরআনের ভিতরে তো শিরক আছে। শিরক করতে বলা হচ্ছে। আমি প্রমাণ করে দেব। কিন্তু কথা হচ্ছে যে এটা করে আমার লাভটা কি? আমাকে যদি যখন আমি উলবনে মুক্ত ছড়াবো না, আমি আমার স্কলারলি ডিসকাশন যখন আমি ফর এক্সাম্পল আমি কোনো স্কলারের সাথে বসবো, আমি তাদের সঙ্গে ডিপ থিংকিং এ কথা বলবো। এন্ড অফ দ্য ডে আমি এই বিষয়ে বহু বছর ব্যয় করেছি। আমি কোনো অবস্থাতেই মোল্লাদের মতো আমি লক্ষ মানুষকে সেই রকম গভীরভাবে আলোচনায় আমি ফেলে দেব না। কিন্তু আমি যদি গভীরভাবে আলোচনা করতে চাই, তাহলে অনেকে আছে যেটা হ্যান্ডেল করতে পারবে না। তাই আমার কথাবার্তা এমনভাবে বলা উচিত না, যাতে করে মানুষের ভিতরে কম্মোশন সৃষ্টি হবে, বিরক্তির সৃষ্টি হবে, ঘৃণার সৃষ্টি হবে। কিন্তু মোল্লারা যেমন ওই কি বলে নোংরা ওয়াচ করে, যখন তারা ওয়াচ করে তারা বলছে স্ত্রীর শরীরে কোথায় হাত দিয়ে ঘুমাতে হবে, এটা যেমন একটা জঘন্য বিষয়। ঠিক একই সময় আমি যদি একটা স্কলার হয়ে থাকি, আমি যদি একজন পড়াশোনা করা মানুষ হয়ে থাকি, আমি গভীর সেনসিটিভ ইস্যু আমি সবার সামনে ঢেলে দেব না। আমার পলিসি আমি চেঞ্জ করেছি, বিকজ আমি ম্যাচিউর হয়েছি। এই বিষয়ে আমি মনে করি আমি এখন সিনিয়র এই ফিল্ডে। সুতরাং আমার জন্য এটা খাটবে না। আমি পারি খোঁচা দিতে। এই যে এখন বাংলাদেশে আনার যে মহসিন ভাই একটু ক্লারিফিকেশন দরকার। আপনি যখন নিজেকে সিনিয়র বলছেন, স্কলার বলছেন, কোন কোন বিষয়ে আপনার আগে অবশ্যই মানে কোন কিভাবে বলছেন যে মানে আগের থেকে কি কি বিষয়ে নলেজ বেড়েছে একটু এক্সপ্লেইন করেন। আমি এই বিষয়ে আমি 40 বছরের গবেষণা করছি। এটা প্রুভেন ট্র্যাক রেকর্ড। আমি সিনিয়র না তো কি? আমি এই বিষয়ে রিলিজিয়াস কম্পারেটিভ রিলিজিয়ন স্টাডি করছি, প্রুভেন ট্র্যাক রেকর্ড ফর 40 ইয়ার্স। আমি মানুষকে কথা বলতে অনুপ্রাণিত করেছি অনলাইনে সবার আগে। আমি একজন পিএইচডি মানুষ। আই হ্যাভ এ পিএইচডি ইন দিস ফিল্ড। আমি স্কলার না মানে? রাইট। না ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি সেই হিসেবে বলছি। কিন্তু আমার কথা হচ্ছে আমি আই শুড অ্যাক্ট লাইক এ ম্যান। আমার দাড়ি পেকেছে। আমার দাড়ি পাকেনি? জানি না আপনি। আমি 57 ইয়ার্স ওল্ড। আমি সিনিয়র না মানে? না ঠিক আছে মহসিন ভাই, আপনার এই যে কমেন্টটা আমি দেখতে পাচ্ছি যে যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন কিন্তু কোরআনকে বিশ্বাস করে না, আপনি কি কোরআনকে মনে করেন যে বিজ্ঞান দিয়ে সিদ্ধ, বিজ্ঞান দ্বারা সিদ্ধ মনে করেন? আমি কেন একটা স্পিরিচুয়াল বইকে, যেটা আমি লাইক করি বা ডিসলাইক করি, একটা স্পিরিচুয়াল বইকে আমি কেন বিজ্ঞান দিয়ে আমি যাচাই করব? ওয়াই? কারণটা কি আমার? আমি স্পিরিচুয়াল দিয়ে করব, কিন্তু আমি যদি লজিক দিয়ে এভিডেন্স দিয়ে করব। যদি লজিক এভিডেন্স সায়েন্স মনে করে থাকি, ইয়েস ইটস লজিক এভিডেন্স সায়েন্স। যদি বলে যে আসমানকে খুঁটি দিয়ে আল্লাহ খুঁটি ছাড়া দাঁড়ি করিয়েছে এবং বাইবেলও আছে সেই খুঁটি বা আসমানে গিয়ে ঠেকেছে। আমি এটাকে অনেক ক্ষেত্রে যেভাবে দেখি, আমার কথা হচ্ছে আর ইউ এ গুড পারসন? কিন্তু এটা কি অ্যাবসার্ডিটি আছে? অফকোর্স অ্যাবসার্ডিটি আছে। আমি সায়েন্স দিয়ে এটাকে যাচাই করা 1400 বছর আগের একটা বইকে সায়েন্স দিয়ে যাচাই করার আমি সবচেয়ে বড় গাধা। আমি যদি বলি এখন রামায়ণকে, আমি যদি রামায়ণকে বলি সায়েন্স দিয়ে যাচাই করব রামায়ণকে, আমি স্টুপিড, আমি সবচেয়ে বড় স্টুপিড। মহসিন ভাই আপনার সাথে আমি টোটালি এগ্রি করি। সায়েন্স দিয়ে এইসব কল্পকাহিনী, কোরআন বলেন, গীতা, বাইবেল, আমি ব্যাপারটাকে দেখেন, আমি লেটস গেট ওভার ইট। আমরা আরেকটু ম্যাচুরলি কথা বলি। আমি কল্পকাহিনী বললে কারো যদি আঘাত লাগে, আমার দরকার নেই বলার। আমি বলতে পারি কারো বিশ্বাস, সেই বিশ্বাসটা আমার কাছে মানে কল্পকাহিনী হতে পারে, আপনার কাছে কল্পকাহিনী না হতে পারে, রাইট? আমার সেটা দরকার। আমি মহসিন ভাই, আমি যদি সত্যটা আমার ট্রু যেটা ফিলিংস, মানে আমি কোরআনটা পড়ার পরে আমার ট্রু ফিলিংসটা এক্সপ্রেস করার কারণে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, আমি কি করতে পারি বলেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, যখন আমি প্রথম ভিডিওগুলো করতাম তখন আমি বলতাম যে সত্য কথা বললে
আঘাতপ্রাপ্ত হলে কিছু করার নাই। আমি বলতাম ডেন্টিস্টের কাছে যখন যাবে, ডেন্টিস্টের ওই ড্রিল মেশিন দেখলে সবচেয়ে আগে ভয় লাগে, কিন্তু ডেন্টিস্ট আমার সবচাইতে আপনজন, কারণ সে আমার দাঁতের ব্যথাটা নিরাময় করবে। তাই আমাকে শক্ত হইতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যখন দেখলাম যে দেয়ার আর আদার ওয়েজ টু ডু ইট, হ্যাঁ আমার রাইট আছে বলার, হ্যাঁ আমার রাইট আছে বলার, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন দেখলাম যে বাক স্বাধীনতা বলতে আসলে কিছু নাই, it varies country to country, depends on politics, depends on many things. আমরা যে দেশে বসে আছি এখানে কি বাক স্বাধীনতা আছে? ডু ইউ থিঙ্ক? আমি কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে বাক স্বাধীনতা আছে? ডু ইউ থিঙ্ক সো? না, এটা কি আইডিয়াল? আমি বলছি যে আইডিয়াল সোসাইটিতে তো এটা থাকা উচিত। আমি বলতে পারবো। Let's ask you a straight question. Do you think there is a freedom of speech in Canada, UK, USA? No, I don't think there is freedom of absolute freedom of speech anywhere. Absolute? Okay. সুবিধা মতো freedom of speech আছে। সুবিধা মতো, right? Censored. Thank you, Aman. Censorship আছে, right? Thank you. সুবিধা মতো freedom of speech না থাকলে প্যালেস্তাইনের সংগ্রামের পক্ষে এবং ইসরায়েলের জেনোসাইডের বিপক্ষে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছে তখন তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, বিভিন্ন কোম্পানিগুলো তাদের নাম অ্যাড্রেস জোগাড় করে রেখে তাদেরকে থ্রেট দিয়ে বলছে ভবিষ্যতে তোমরা জব পাবে না। অ্যাবসলিউটলি। এটা কি ফ্রিডম অফ স্পিচ? এটা তো আমি নিউজ থেকে পাইছি, ওয়েস্টার্ন নিউজ থেকে পাইছি। অ্যাবসলিউটলি। 2,500 কলম্বিয়ান ইউনিভার্সিটির ছাত্রদেরকে বন্দী করা হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রদের বন্দী করা হয়েছে। হোয়াট ইজ দিস? ফ্রিডম অফ স্পিচ? দিস ইজ ফ্রিডম অফ স্পিচ। যখন ব্রিংকেন নাকি কি যে আমেরিকার রাষ্ট্রদূত, সেও তো জেনোসাইডার, হি ইজ কমপ্লিসিট ইন উইথ ইসরায়েলি জেনোসাইড, যখন সে তার বক্তৃতা ব্লিংকেন বক্তৃতা দিচ্ছিল তখন ব্লিংকেনের সামনে ওই সিনেটে দাঁড়িয়ে মানুষ প্যালেস্তাইনের পতাকা নিয়ে বলছিল ইউ আর এ জেনোসাইডার, ইউ আর এ জেনোসাইডার। মানে লাত্তি উষ্টা মেরে যারা প্রতিবাদ করছিল তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। হিলারি ক্লিন্টনকে যখন মানুষ কনফ্রন্ট করে বলে ইউ আর এ জেনোসাইডার, তখন মানুষদেরকে হল রুম থেকে পুলিশ মানে জোর জবরদস্তি করে বের করে দেয়। দ্যাটস নট, ইট ইজ নট দ্য সাইন, ইট ইজ নট দ্য প্র্যাকটিস। আমান ভাই আপনাকে আমি বলি, আমি আর আপনি ভিডিও করেছি ফিনারে জাহান্নাম খালেদিনা ফিহা, এই জিনিসটাকে সমালোচনা করিনি? আমি আর আপনি করেছি সূরা বাইনার, আমরা করেছি না? আমরা করেছি। আমরা সূরা তাওবার আয়াত নিয়ে বলেছি যে মুশরিকদেরকে বলা হচ্ছে নাজাস, আমি আর আপনি করেছি না? ভিডিওতে করেছি। কিন্তু কথা হচ্ছে এই বিষয়ে খুব আমি কথা বলছি, আমি ফ্রি থিঙ্কার, কিন্তু যখন নেতানিয়াহু এবং তার অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত গাজার মানুষদেরকে বলছে পশু এবং পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের গভর্নমেন্টরা চুপ করে থাকে, ওইটা কি আমান ভাই? আমি একটা কথা বলি, নেতানিয়াহুর একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে ভিডিওতে বলেছে, এটা আমি আমার লাইভে দেখাইছি, সে ভিডিওতে বলেছে ইসরায়েল মানে প্যালেস্তাইনের মানুষ হচ্ছে আমালেকিয়া, সিডস অফ আমালেকি, ভালো করে শুনবেন, সিডস অফ আমালেকি। এবং জুইশ হিরোরা গত 3000 বছর ধরে যে কাজটি করে আসতেছে, আমাদের আজকের ইসরায়েলি অর্থাৎ আইডিএফ এর সোলজাররা সেই হিরোইক কাজ করতে যাচ্ছে। সিডস অফ আমালেকিদের অর্থাৎ প্যালেস্তাইনিদের উপর জেনোসাইড তাদেরকে চালাতে হবে, এটাই হচ্ছে মূল মেসেজ। এখন সিডস অফ আমালেকি কারা? জোশুয়া পড়ে দেখবেন, জোশুয়া স্যামুয়েলে বুঝে আছে, জোশুয়া এই আমালেকিদের উপর জেনোসাইড চালিয়েছিল, ঠিক আছে? এখন জোশুয়া আমালেকিদের উপর জেনোসাইড চালিয়েছিল, এই জেনোসাইড চালানোর উদাহরণ দিয়ে সে বলেছে ফিলিস্তিনিরা সিডস অফ আমালেকি। এখন আমাকে বলুন তো দেখি, কোন মুসলমান দেশের বাদশাহ যদি বা কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি বলতো যে ইসরায়েলিরা হচ্ছে এই সেই, হ্যাঁ, মুসলমানরা যেভাবে বনু কুরাইজা গোত্রের উপর মুসলমানরা কচুকাটা করেছিল, আমাদের হিরোরা ইসরায়েলের উপরে এইভাবে কচুকাটা করবে, তখন এটা যদি বলতো কাম টু দা পয়েন্ট, জাস্টিস করেন, তাহলে তাকে বলা হতো জঙ্গি এই সেই। কিন্তু নেতানিয়াহু যখন তার ধর্মগ্রন্থের তাওরাতের রেফারেন্স দিয়ে এই কথাটি বলেছে জেনোসাইডের জন্য, তখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ছিল চুপচাপ, জানেন করিম ভাই? সরি আমান ভাই, আমার এই যে টু বি অনেস্ট, বর্তমানে ওয়ার্ল্ডে
যারা ডোমিনেট করছে পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সব দিক থেকে, মিডিয়া থেকে শুরু করে, ওয়েস্টার্ন গভর্নমেন্টস। অ্যান্ড ওয়েস্টার্ন গভর্নমেন্ট তারা নিজেদেরকে হিউম্যান রাইটসের ধারক বাহক বলে। আমি আর আপনি ওয়েস্টে থাকি। আপনি আমাকে বলেন এই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স বেশি নাকি কোথাকার 1400 বছর আগে কে বনু করেছে, কে হত্যা করেছে, কে কি করেছে, এটা ইম্পর্টেন্ট বেশি। এখন সত্য ছিল কিনা তাও তো সন্দেহ আছে। মহসিল ভাই আপনাকে অনেকে প্রশ্ন করতে যাচ্ছে। আবুল ফজল ভাই যুক্ত আছেন, মোহাম্মদ আল্লাহ আপনাকে প্রশ্ন করতে যাচ্ছে। আমি প্রথমে আবুল ফজল ভাইকে ফ্লোর দিব আপনার সাথে একটু কনভারসেশন করার জন্য, এবং আমরা একটু সিভিল কনভারসেশনে যাই। আবুল ফজল ভাই আপনাকে ফ্লোর দিচ্ছি, বলেন। হ্যাঁ, ধন্যবাদ সত্যমেনি ভাই, আপনাদের ৪র্থ বছরের লাইভের পূর্তি, এজন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভাই। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ভাই। আসলে মানে ব্যক্তিগত ব্যস্ততায় তেমন একটা যুক্ত হওয়া হয় না। আজকে ওই যে মাত্র বাড়িতে ফিরলাম, তো ফিরে শুনতেছিলাম, তখন শুনলাম আমানুদ্দিন ভাইয়ের কথা। আমানুদ্দিন ভাই আবারও সেটা রিপিট করলেন যেটা উনি প্রায় বলেন আর কি, হোয়াইট সুপ্রিমেসিস্ট একটা মানে মুভমেন্ট, ইসরায়েলি মুভমেন্টটা। তো আমানুদ্দিন ভাইকে আমি একটু করতে বলবো, দেখাইতে বলবো যে হোয়াইট সুপ্রিমেসিস্ট আমানুদ্দিন ভাই যেটা বলেন, ইসরায়েলের জনসংখ্যা কত পার্সেন্ট হোয়াইট, এটা যদি একটু আমানুদ্দিন ভাই আমাদেরকে বলতো। আবুল ফজল, আপনার আমি একটু উত্তর দিয়ে দেই মুফাসসিল ভাই। তাই না? রাবিশ কোশ্চেন। আচ্ছা, এই যে একটা বিশেষণ ব্যবহার করলেন মুফাসসিল ভাই, এটা কি মানে সিভিল একটা বিশেষণ হলো? আপনি আমার মুফাসসিল ভাই, আপনি এতক্ষণ যা বলছেন আমিও একই ভাবে আপনাকে রাবিশ বলতে পারি। আপনি একের পর এক রাবিশ প্রথম থেকে বলে যাচ্ছেন। আপনারা দুইজন থাকেন ওয়েস্টে, আপনারা নিজেরা বলতেছেন ওয়েস্টে বাক স্বাধীনতা নাই। ভাই, আপনাদের কয়দিন জেল কাটতে হয়েছে আপনারা বলবেন? আর বাংলাদেশে আমাদের কথা বলার জন্য বাংলাদেশে, পাকিস্তানে, ইজিপ্টে মানুষদের জেল খাটতে হয়। আপনারা ওই দেশে থেকে বলতেছেন ওইখানে বাক স্বাধীনতা নাই, আপনারা রাবিশ বলতেছেন না? ভাই, একটু আয়নার দিকে তাকায় তারপর কথা বলেন, ঠিক আছে? একটু আয়নার দিকে তাকায় কথা বলেন, এবং অন্যদিকে কথা না ঘুরাইয়া আমাকে একটু উত্তরটা দেন। হোয়াইট সুপ্রিমেসিস্ট বলে আপনি যদি কোনো একটা আন্দোলনকে লেবেল করতে চান, সেক্ষেত্রে কত পার্সেন্ট লোককে ইসরায়েলে, হ্যাঁ ডেটা দেন, আপনি ডেটাটা দেন, কত পার্সেন্ট মানুষ ইসরায়েলে বর্তমানে হোয়াইট? আমি আপনাকে ডাটা দিয়ে দিব, ডাটা দিয়ে দিব। আপনি দেন, হ্যাঁ দেখান। ডাটা মুফাসসিল ইসলাম ডাটা, ডেটা না ইসরায়েলের। ভাই, আমি আমেরিকার ডেটা চাই নাই, আমি ইসরায়েলের ডেটা চাইছি। আমি আপনাকে ইসরায়েলের ডাটা দিয়ে দেব। হ্যাঁ দেন, ইসরায়েলের ডেটাটা দেখান, একটু স্ক্রিনে শেয়ার করে দেখান। এর ডাটাটা কোথা থেকে শুরু করব? আমি ইতিহাস থেকে শুরু করব। আপনি যেখান থেকে ভালো মনে করেন। আপনাকে প্রমাণ করতে হবে যে ইসরায়েল একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট এন্টিটি, এটা প্রমাণ করতে হবে। আমি আপনাকে ডাটা দিয়ে দিচ্ছি, তাই তো হলো। দেখান দেখান, ওকে স্ক্রিনে শো করেন ভাই। আমি আপনাকে শো করব না, আমার মুখের কথাই স্ক্রিন। আমি ডাটা দিচ্ছি, আপনাকে শো করতে হবে। হ্যাঁ, আপনার মুখের কথা হিস্ট্রি মানে ডোন্ট বি এ মেগালোম্যানিয়াক, প্লিজ মুফাসসিল ভাই, ডোন্ট বি এ মেগালোম্যানিয়াক। আমি অবশ্যই স্ক্রিনে শো করেন, আমি একটু কথা, আপনি শেয়ার করেন, ডাটা দেব, আপনি চেক করে নিন। মুফাসসিল ভাই স্ক্রিনে শো করেন প্লিজ। আমি আপনাকে বলেছি আপনার মুখের কথা আমি নিব কেন? ভাই, আমি আপনার মুখের কথা নেব কেন? আমিও তো এসে বলতে পারি ভাই, আমিও তো এসে বলতে পারি যে শিব, হচ্ছে ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা। আমার মুখের কথা এই আইন, এটা কি কোনো কথা হলো? আমি আপনাকে কি বলেছি? ভাই, আপনার মুখের কথা আমি নেব না, আপনি স্ক্রিনে শো করেন প্লিজ। আমি আপনাকে স্ক্রিন শো করার প্রয়োজন নেই তো, আমি আপনাকে মুখে বলবো, আপনি চেক করে নিয়েন। আমি আপনাকে না, আপনি শো করবেন। আপনি ইসরায়েলকে আপনি বলতেছেন হোয়াইট সুপ্রিমেসিস্ট এন্টিটি, আপনি শো করেন ভাই। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে যে ডাটাটা দেব আপনি নিজে দরকার হলে সার্চ করে আপনি শো করেন, আমি দেখাবো। না ভাই, প্রমাণ করছেন আপনি শো করার দায়িত্ব আপনার। আপনি আমাকে যেটা বলছেন সেটা কি জানেন? আমি আপনাকে যদি বলি যে সূরা ফাতিহার লাইন নাম্বার 6, সূরা ফাতিহা জানেন না আপনি? ইসরায়েল যে হোয়াইট সুপ্রিমেসিস্ট এন্টিটি, এইটা নিয়ে আজকে কথা বলবো, অন্য প্রসঙ্গে আমি যাব না। আপনি এটা শো করেন প্লিজ স্ক্রিনে। ক্যান আই ফিনিশ হোয়াট আই এম সেইং? There is no point. আপনি যা বলছেন এটা প্রসঙ্গে বাইরে যাচ্ছে। আমি যেটা বলছি আপনাকে শুনেন, আমি বলছি আপনি এইটা ফেরত আসবেন। আপনি ইসরায়েলকে হোয়াইট সুপ্রিমেসিস্ট বলতেছেন যে এটা শো করবেন, আপনি স্ক্রিনে শো করবেন। আচ্ছা শুনুন, আমি যেটা ক্লেম করব, আপনি রাবিশ বলতেছেন। এখন আমি এলিগেশন, আমি এখন যে লেভেলিংটা করি আপনার শুনতে ভালো লাগবে না তো, তাই না? রাবিশ, আপনি আমাকে কথা শেষ করতে দেবেন? আপনি রাবিশ বললে আমি কেন শেষ করতে দেব? আমি আপনাকে শেষ করতে দেই, আমি আপনাকে শেষ করে আপনি উত্তরটা দেই, তারপরে আপনাকে কিন্তু রাবিশ বলিনি, আপনি ক্লেইমটা আমাকে রাবিশ বলেন নাই না? আমাকে রাবিশ বলেন না, আপনি রাবিশ করছেন একটু আগে, কি কথাটা উইথড্র করতেছেন তাহলে? কোশ্চেন রাবিশ, তাই হ্যাঁ, আমিও তো বলতেছি আপনার আলোচনাটা এখন রাবিশ হচ্ছে। আপনি বলবেন এটা দিয়ে দিচ্ছি, প্লিজ আপনি শো করেন প্লিজ। কেন দিয়ে দিই? আপনি শো করেন স্ক্রিনে।
ভাই আপনি শো করেন না। আমি আপনাকে আপনি এত বড় একটা এলিগেশন দিচ্ছেন একটা ওয়ার্ল্ডের রিকগনাইজড রাষ্ট্রকে, এই যে হোয়াইট সুপ্রিমেসিস্ট, আপনি শো করেন যেটা কত পার্সেন্ট পপুলেশন হোয়াইট কারেন্টলি। আমি আপনাকে ডাটা দিয়ে দিই, আপনি বা শুরুর দিকে 40-80 কত পার্সেন্ট হোয়াইট ছিল। রেজলিউশন 181 বলতে দিন না কেন আপনি? ভাই শো করেন না রে ভাই। আপনি রেজলিউশন 181 জানেন? আচ্ছা অনেক কিছু বলছেন, জেনোসাইডের সংজ্ঞাতে আসবো, বলেন না আগে এটা। আচ্ছা আমি একটু বলুন, আমি সবাই ফজল ভাই আমি একটু বলুন, ফজল ভাই সবাই একটু সবার কাছে একটু। আচ্ছা আমি একটু বলি ভাই, আমি যেটা মুখে বলতে পারি সেটা নিশ্চয়ই আমার কাছে রেফারেন্স আছে, তো সেটা আমি স্ক্রিনেও দেখাইতে পারি। আমার মুখের কথা কেন সত্যের ভাই স্ক্রিনে দেখাবে বা সত্যের ভাই যাচাই করবে? কেন আমি যাচাই করতে যাব? এখন আমি যদি ঘন্টার পর ঘন্টা কথা বলি আর সবাই কুত্তার মতো যাচাই করে বেড়াবে? না ওকে আমরা ডেটা দেখবো। এবং আমি আপনাকে বলছি, আপনি রেজলিউশন 181 আপনি যে কেউ চাইলে চেক করতে পারেন, চেক করেন রেজলিউশন 181। এটা কি আপনি আনেন স্ক্রিনে? না আমার দরকার নেই তো, আপনি রেজলিউশন 181 চেক করেন না, আপনি চেক করেন, আপনি আগে চেক করেন। আমি পারবো না এটা করতে এখন, আমরাও পারবো না। রেজলিউশন যদি না পারেন তাহলে ভাই এই বাংলাদেশের মিডিয়ার মতো এই যে ভাঙা রেকর্ড কেন বাজাচ্ছেন ভাই, যে এটা হোয়াইট সুপ্রিমেসিস্ট রাষ্ট্র প্রমাণ ছাড়া, তারপরে এটা জেনোসাইড হচ্ছে প্রমাণ ছাড়া, এই ভাঙা রেকর্ডটা কেন বাজাচ্ছেন? ইট ইজ হোয়াইট সুপ্রিমেসিস্ট। সারাদিন এটা প্রমাণ করতে হবে তো ভাই আপনাকে। এটা বাংলাদেশের মিডিয়া চ্যানেল না রে ভাই, মেইনস্ট্রিম, এটা চ্যানেল আই না, ঠিক আছে? আপনাকে কথাটা দেখাই প্রমাণ করতে হবে। আমি তো চ্যালেঞ্জ করতেছি আপনার বক্তব্যটা ভাই, আপনি দেখান, ভাই দেখান এটা ভাই প্লিজ সবাই একটু চেক করলে তো হয়। মানে আসলে কি চেক করলে, আমি একটা সত্যি ভাই আমি একটা শেষ করে দিই, আসলে চেক করলে জিনিসটা যেটা পরিষ্কার ধরা পড়বে, ইসরায়েলের বর্তমান জনসংখ্যার 61% পিপল আর ব্রাউন আরব, ব্রাউন। আমি আপনাকে আবার বলছি, এরা মিজরাহি, এরা আশকেনাজিও না, এরা সেফারডিকও না। আপনি বলেন ভাই আমার কথাটা শেষ করতে দেন। এই যে 61% যারা মিজরাহি, এরা আরব ব্রাউনস, মানে এরা বেশিরভাগ মরক্কান, এরা লিবিয়ান মরক্কান বাগদাদি, এরা লিবিয়ান মরক্কান বাগদাদি। এই জিনিসটা ভুল ভাবে তো বলা হয়। এই যে আমানউদ্দিন ভাইয়ের মতো মানুষ, মুহাসিল মতো ভাইয়ের মতো মানুষেরা এই মিথ্যা কথাটা এসে বলে যান লাইভে যে এরা নাকি হোয়াইট রাষ্ট্র, যে রাষ্ট্র 61% পিপল ব্রাউন। আপনারা কি চাচ্ছেন যে আমি আপনার কথা অন্ধভাবে বিশ্বাস করে নেই? আপনারা কি চাচ্ছেন আপনাদের দাবিগুলো আমরা অন্ধভাবে বিশ্বাস করি? দেন কেউ চাচ্ছে না। আমি আপনাদেরকে ভেরি সিম্পল কথা, আমি তো এভিডেন্স চাচ্ছি। এই যে ফজল ভাই তো এভিডেন্স চাচ্ছে, এভিডেন্সটা দেন। ভেরি সিম্পল, আমি আপনাদেরকে বলছি ভেরি সিম্পল, আপনারা নিজেরা 181 রেজলিউশন চেক করুন। আপনার দাবি আমরা যাচাই করতে যাব? না আমি কেন এটা কি সব বিষয় এভাবে কাজ করে? মুফাসসিল ভাই আপনি যেটা বলতে ভুলে গেছেন সেইটা বলেন। থিওডর হার্জেলের বইয়ের মধ্যে স্পষ্টত লেখা আছে, কেউ যদি লাইভ করতে চান আমি রেফারেন্স সহ লাইভ করব, এখন পারবো না। আমান ভাই শুনেন আমার কথা, স্ক্রিন দেখানো এটা আপনার কাছে চাইছিলটা কি? আমার সাহেব আপনার কাছে চাইছিল কি মনে আছে? আপনার কাছে চাইছিল কি মনে আছে? আপনি আচ্ছা আপনি একটা কথা বলতেছেন, বাট চাইছিল তো এটা না। এটা তো সবাই একটু প্লিজ সবাই একটু ইয়ে করেন, সবাই একটু ভাই। আমান ভাই, ইসরায়েল যদি হোয়াইট সুপ্রিমিস্ট না হবে তাহলে আমান ভাই প্লিজ ইউরোভিশনে কিভাবে অংশগ্রহণ করে মিডল ইস্ট? আচ্ছা সবাই যে ইউরোভিশনে যারা ছিল সবাই হোয়াইট সুপ্রিমিস্ট। এটা কেমন কথা বলেন? জাতির সঙ্গে ভোট দিতে সব ইউরোপিয়ানরা, এশিয়ান আফ্রিকান কান্ট্রি কারা ভোট দিয়েছিল ইসরায়েলের পক্ষে? আরে ভাই লাইভ করবেন আগে তো ভাই যুক্তি কি চিন্তা করেন। ইউরোভিশনে যে একটা দেশ অংশ নেয় সে নাকি হোয়াইট সুপ্রিমিস্ট না, ইউরোভিশনে কিভাবে অংশ নেয়? নিজ ইচ্ছায় ওখানে তো লন্ডনও ছিল, নিজ ইচ্ছায় আপনারা হোয়াইট সুপ্রিমিস্ট দেশে আসেন কেন? আমান ভাই আর মুফাসসিল ভাই, আপনারা নিজ ইচ্ছায় হোয়াইট সুপ্রিমিস্ট দেশে আছেন কেন? এক্স্যাক্টলি আমাদের দেশে বোম মারে কেন? আমাদের দেশে বোম মারে কেন? এর জন্য আসি। আচ্ছা আপনি নিজের ইচ্ছায় আসেন কেন ভাই? নিজের ইচ্ছায় হোয়াইট সুপ্রিমিস্ট দেশে আসেন কেন? ভাই বোম মারে কেন? প্লিজ সবাই একটু শুনেন। আপনাকে তো টেনে নিয়ে আপনার নিজ ইচ্ছায় গেছেন।
মানে ব্যাপার হচ্ছে তাই তোমার দেশে মারামারি করব বাংলাদেশ খুবই ভালো দেশ তো মারে কেন সবাই একটু শুনেন ভাই, সবাই ওভার টকিং হচ্ছে করে কেন মহসিল ভাই প্লিজ মহসিল ভাই প্লিজ একজন করে কথা বলেন। বোম মারবেন না, এইসব দেশে আমরা আসবো না, সিম্পল। না ঠিক আছে, এই সবাই একটু শুনেন, আমাদের এখানে কিন্তু ওভার টকিং হচ্ছে, কেওয়াজ হচ্ছে, কেউ কারো কথা। আমার বাংলাদেশের চাইতে কোনদিন আমি বলবো না আমার ব্রিটেনের নট এট অল রাইট। বাংলাদেশের অবস্থা, আমাদের যেখানে বাক স্বাধীনতা নাই। গভর্নমেন্ট কেন এই সত্যের সঙ্গে বলেন আমাদের না এই সত্যের সঙ্গে আমাদের দেশের বাক স্বাধীনতা নাই তো না, ওনাদের নিজে হোয়াইট সুপ্রিমেসি জয়েন করছে। হ্যাঁ, নিউজিল্যান্ড কানাডাতে বাক স্বাধীনতা নাই, তাই না? ওনাদের দাবি ছিল সেটা। এক্স্যাক্টলি, হাউ ফানি মানে মিস্টার বিন কুডন্ট বিন ফানি। এখানে কতজন মিস্টার বিন কুডন্ট বিন ফানি জানেন কিছু? হিলারি ক্লিনটন যদি না থাকে মিস্টার বিন কুডন্ট বিন ফানি নিজে চেকলিস্ট স্টে করতেছে। জীবনে কয়দিন আসলে দেখেন অবস্থা ডিল করেছেন আপনি, বলেন যা মনে আসে বলে যাচ্ছে, জীবনে আপনি ডিল করেন ভাই। এটা মানে এর পল্টন মদন মনে করছে আর বাংলাদেশের টিভি চ্যানেল পাইছে। আপনি না বলে রেফারেন্সেস দেন। এখানে দুই দিনের বই আগে ভাত করব না, আপনি কোথায় কোন দেশে থাকেন? আপনি অনেক বড় আব্দুল্লাহ ভাই, আপনি অনেক বড় আব্দুল্লাহ হয়ে গেছেন। এটা সেটা ওরে ভাই এত বড় এখন পার্সোনাল অনেক বড় আব্দুল্লাহ হয়ে গেছেন। সবাই মানে আপনার মতো আব্দুল্লাহ হইতে গেলে এখন শাড়ি পরে নাচতে হবে। ফারাজ ভাই প্লিজ আসিফ ভাই আসছেন, আমরা দুই দেশের বইরাকে ভাত রেখা অন্য মহসিল ভাই একটু শুনেন। কয়টা দেশ ঘুরেছেন? সত্তর ভাই শেষ পর্যন্ত দেখাইতে পারলো না, কিন্তু দেখছেন মানে শাড়ি পরে নাচি ইসরায়েল ইজ আ হোয়াইট সুপ্রিমেসিস্ট কান্ট্রি। আমি খাওয়াই দিব দুদুকান আপনি। ফারাজ ভাই কিভাবে নোংরা কথা বলতেছে একটা লোক, মানে একটা প্রশ্ন ভাই। ফজল ভাই শুনতে পাচ্ছেন ভাই? সবাই ছোট্ট একটা কথা বলি, উনি এত কথা বলতেছে কিন্তু একটা রেফারেন্স দিতে পারতেছে না। ঠিক আছে, সবাইকে আমি অনুরোধ করতে পারতেছি, বাট পার্সোনাল রেফারেন্স দিতে। হ্যালো রেজুলেশন দেখাইতে আমরা আসিফ ভাইকে একটু ফ্লোর দেই। আমি লেখাপড়া করি, এরকম স্টুপিডের মতো কথা বলি না যে ইনোভেশনে গেছে এই জন্য তার ফারাজ ভাই এটা একেবারে স্টুপিড দাবি, একেবারে থার্ড ক্লাস স্টুপিড দাবি এটা। ফারাজ ভাই আসিফ ভাই আসছেন, আমরা ওনাকে একটু ফ্লোর দেই। হ্যাঁ, আমরা একজন করে কথা বলি প্লিজ। হ্যাঁ, আমরা একজন করে কথা বলি। আমরা একটু দুর্ভাগ্য আমাদের বিদেশে থাকতো, এটা আমাদের দুর্ভাগ্য। না ঠিক আছে, এখনো কথা বলে যাচ্ছে। প্যালেস্টাইনে যান, আপনার খরচ কত আমি দিচ্ছি। প্যালেস্টাইনে যেতে যত টিকিট ভাড়া লাগে এটা আমি দিচ্ছি। মিউট করে দেন সত্য ভাই। আপনারা আমি ছেড়ে দিই, চুমা দিমু, আপনারা আমি প্ল্যাটফর্ম পাইছি। ওয়েট ভাই, আসিফ ভাই মুফাসসিলকে রাখেন, মুফাসসিল সাহেব আপনি একটু থাকেন। রাখেন, কথা শোনা যান। আরে এখন পালাবেন, শাড়ি দিলে ভালো। টানেলে ঢুকবে সিনোয়ারের সঙ্গে টানেলে ঢুকবে। এখন সিনোয়ার বলে সিনোয়ার ওকে টানেলে নিয়ে যাও। সবাই একটু প্লিজ ভাই একজন করে কথা বলেন ভাই, নাহলে কারোর কথা শোনা যাবে না। আপনার হামাসের টানেলের টিকিট আমি করে দিব, সমস্যা নেই, আপনি যান না। কয়দিনের বৈরাগী হলে ভাই শাড়ি পরে নাচতে হয়, মানে কতদিনের এক্সপিরিয়েন্স রাখা লাগে। ফারাজ ভাই সবাই একটু মিউট করেন প্লিজ। ভাই প্লিজ ভাই আমরা আসিফ ভাইকে একটু মিউট করবেন, ওনাকে মিউট করবেন নাকি চলে যাবেন? সবাই একটু মিউটে থাকেন প্লিজ, সবাই মিউটে থাকেন। মহসিল ভাই প্লিজ একটু মিউটে থাকেন। মহসিল ভাই প্লিজ মিউটে ভাই। আপনি তো মিউট করতেছেন না, আপনি বারবার কথা বলতেছেন কেন? মহসিল ভাই প্লিজ মিউট করতেছেন না। আচ্ছা ওকে আমি মিউট করে দিছি। আসিফ ভাই আপনার ফ্লোর। হ্যাঁ আসিফ ভাই আপনি কথা মোবাসিল ভাই প্লিজ একটু সবাই না ভাই একটু সিভিল আলোচনা দরকার।
আমরা সবার কথাই শুনবো। দিচ্ছে সে হোয়াইট সুপ্রিমেসি জয়েন করছে, এসে কান্নাকাটি করে হোয়াইট সুপ্রিমেসি। গড ড্যাম, মানে কোন লেভেলের ইতরা এগুলো মানুষ। ওকে, আমি আশা করছিলাম যে আমান ভাই এবং মুফাসসিল ভাই থাকবেন, কিন্তু ওনারা চলে গেলেন। একটা ডুড এতগুলা ইয়ে করছে আসাদ ভাই, এতগুলা দাবি করছে, একটা রেফারেন্স চাইলো মাত্র, একটা রেফারেন্স যে হোয়াইট সুপ্রিমেসি এইটার কত পার্সেন্ট এখানে হোয়াইট আছে, ওইটার ডাটাটা জাস্ট দেখাবে না। বাচ্চা কয় অন্য এই আব্দুল্লাহ আমার মুখের কথাই হচ্ছে, আমি একটু কথা বলি, মুখের কথাই বলে স্পিড। আমি একটু কথা বলি, মানে অদ্ভুত ব্যাপার। পরিষ্কার বলেন আসিফ ভাই। হোয়াইট সুপ্রিমেসি ওয়েলকাম ওয়েলকাম ভাই, আপনাদের এটা শুনতেছিলাম বাইরে থেকে, এবং হোয়াইট সুপ্রিমেসি কথা শুনে আমি তো টাস্কি খাই গেলাম ভাই। এগুলো কি পাগল নাকি? মানুষ কতটা উদ্ভট মাথা হইলে লিটল হোয়াইট জন্য আলাদা আলাদা ইয়ে আলাদা আইন জায়গায় তার দাবি এটা হোয়াইট কোথা থেকে আসে এগুলা, কোথায় কাহা সে আতে হে ये সব সারে লোক, কাহা সে এগুলা পয়দা কিভাবে হয়, মানে এগুলা কি খায় আমি বুঝি না। আচ্ছা বলেন, আমি ট্রেন থেকে নামতেছি। না না আসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ, আজকে যুক্ত হয়েছেন। আজকে আমাদের তারকা খচিত যে লাইভ পরিপূর্ণ, সমস্ত যারা আমাদের অগ্রজ যারা আছেন, আমরা যাদেরকে রোল মডেল মনে করি, তারা সবাই আছেন আজকে লাইভে স্টেজে, এবং আমরা ধন্য আপনারা এসেছেন। তো আসিফ ভাই আপনাকে দিয়ে শুরু করছি, আমাদের 4 বছর পূর্তি। এখানে আসিফ ভাই আছেন, এখানে অনেক ইকবাল মাসুদ ভাই আছেন, এখানে আসাদ নূর ভাই আছেন, ফারাজ আছেন, এবং আমরা সবাই উপস্থিত। আসিফ ভাই, হ্যাঁ আপনার ফ্লোর, বলেন। ভাই আমাকে তাহলে 5 মিনিট পরে দেন, আমি ট্রেনটা থেকে নামতেছি। 5 মিনিট পরে বলেন, আমি 5 মিনিট পরে। হ্যাঁ শিওর। তাহলে আমি ইকবাল মাসুদ ভাইয়ের কাছে চলে যাই। ইকবাল মাসুদ ভাই, হোয়াইট সুপ্রিমেসিস নিয়ে যেহেতু কথা উঠেছে, এইখানে আপনার নিশ্চয়ই ইনপুট আছে, যেহেতু আপনি যুক্ত হলেন সাথে সাথে, এবং সাথে সাথে এখানে ফরিদ ভাই যুক্ত আছেন, বলেন। হ্যাঁ না আসলে জাস্ট এটা একটা কোইন্সিডেন্স, আমার এই জাস্ট ওই মুহূর্তে আর কি মানে সময় হলো আর কি, ইয়ে কোইন্সিডেন্স সিরিয়াসলি আসলে। তো ওই ব্যাপারে তেমন কিছু বলার নাই। আমার যেহেতু একটা লাইনই বলবো আর কি, যে একজন ব্যক্তির সাথে আলোচনা করা যায়, সে যদি অনেস্ট হয় আর কি আলোচনা করার জন্য। ডিসঅনেস্ট হইলে পরে ভাই এটা সম্ভব না আলোচনা। সো ওই আমান ভাই এবং ইকবাল মাসুদ ভাই, ডিসঅনেস্ট মানুষ পলায় যায়, এই হলো একটা বড় বৈশিষ্ট্য। ওয়েল আই মিন হ্যাঁ এটা হইতে পারে, বাট ডিসঅনেস্ট মানুষ বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকচুয়ালি মিসলিডিং ইনফরমেশন দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আরো বড় বৈশিষ্ট্য। তো অনেক বৈশিষ্ট্য আছে, অনেক বৈশিষ্ট্যের ভিতর একটা, যেমন আপনি বললেন যে তারা রং ইনফরমেশন দেয়, হ্যাঁ, তেমনি ওই একটা বৈশিষ্ট্য হইলো তারা কিন্তু মানে আলোচনায় যখন বিপদে পড়ে তখন তারা কিন্তু আর আলোচনায় আসে না, যখন বোঝে যে আলোচনায় আসলে বিপদ হইতে পারে আলোচনায় অংশগ্রহণই করে না, বা অংশগ্রহণ করলে পালায় চলে যায়। এটাও একটা বৈশিষ্ট্য। অনেক সময় হয়, অনেক সময় সেরকম হয়, বাট আমি আসলে আমান ভাই এবং আই ওয়ান্ডার মুফাসসিল ইসলাম এবং আমান ভাইকে আমাদেরকে বোবার টিম মেম্বার মনে করছিল নাকি, যে ওইটার মধ্যে ইমাম সাহেব যা বলবেন ওটা আমরা একেবারে গলদস্ত মানে গিলে নিব সুন্দর মতো। ইমাম সাহেব যখন নাস্তিক হয়ে যাবেন আমরা দল বেঁধে নাস্তিক হবো, ইমাম সাহেব আবার যখন ইমান ফিরে পাবেন দল বেঁধে আবার ইমান ফিরে পাবো। এটা ভাই ওভার না, এতটুকুই বলে আরেকটু বেশি আরেকটু বেশি মানে ইয়ে করছিলাম, মানে আশা করছিলাম, বাট আজকের ইয়ে তো দিনটা তো স্পেশাল অন্যভাবে, তাই না? আমি ওদিকে যাই। ইকবাল, আমি চাই নাই আজকে আমরা কোন কনফ্রন্টেশনে যাই, আমরা চাই আমরা কনস্ট্রাকটিভ আলোচনা করি, এবং আমরা আসলে ফ্যাক্টস যেটা আমাদের ডেটা যা বলে সেটা মেনে নিতে তো সমস্যা নাই, এখন আমাদের ডেটা। হ্যাঁ তো এনিওয়ে সত্যি ভাই, মানে আসলে ব্যাপার হচ্ছে যে ধরেন যদি ইনফরমেশন যদি ওয়ান সাইডেড হয়, ফর এক্সাম্পল যদি আপনি কারোর সাথে কথা বলেন, তারা যদি ওই অক্টোবর 7 যে ইয়েটা যে ঘটনাটা সেটাকে ধরেন বাসায় বাসায় গিয়ে, হ্যাঁ বাসায় গিয়ে রেসিডেন্সিয়াল এরিয়াতে গিয়ে হত্যা করা, সেটাকে যদি আপনি রেজিস্ট্যান্স
বলে আখ্যায়িত করেন, ওই ঘটনাগুলো মেনশন না করে বলেন যে প্যালেস্টিনিয়ানস শুধুমাত্র রেজিস্ট করতেছে অকুপেশনকে, তাহলে তো ভাই সেই আলোচনা সম্ভব না। এটা তো একটা ডিসঅনেস্ট একটা পজিশন থেকে শুরু হচ্ছে আলোচনাটা। কেউ যদি বলে যে আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে শুধুমাত্র প্যালেস্টাইন বা প্যালেস্টাইনিয়ান যে কজ যেগুলোকে সাপোর্ট করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা যদি এই ইনফরমেশন যদি দেয়, সেখানে যে আরো জুইশ স্টুডেন্টদেরকে পিটানো হচ্ছে, সেখানে যে তারা এনক্যাম্পমেন্ট করে সেখানে যে আপনার তারা ডিমান্ড করতেছে যে ইউনিভার্সিটি গুলো কোথায় পয়সা খরচ করে, যাদের এন্ডাউমেন্ট যেগুলো আছে আর কি, মানে তাদের যেগুলো ফান্ড কোথায় কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে সেগুলো তারা কন্ট্রোল করবে, তারা কোনো ক্লাস হইতে দেবে না, কিছু হইতে দেবে না, মানে যা তো অবস্থা করে রাখতেছে। এগুলা না বলে যদি বলে যে ফ্রিডম অফ স্পিচ নাই, সেখানে তো আলোচনা সম্ভব না আসলে। ফ্রিডম অফ স্পিচ আমি খুবই মানে হলাম আর কি, ব্যথিত হইলাম যে উনি লয়ার, বাট ফ্রিডম অফ স্পিচ জিনিসটা কি এটার সম্পর্কে তার খুব একটা বেশি ধারণা নাই। ফ্রিডম অফ স্পিচ মানে এই না যে আমি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কিছু বলতে পারবো, এটা তো ফ্রিডম অফ স্পিচ না রে ভাই। আমরা তো কোনোদিন দাবি করি নাই এই জিনিসটা ফ্রিডম অফ স্পিচ যে অধিকারটা সেটার ভিতরে ইনক্লুডেড, যে আমি চাইলে পরে আমি ইকবাল ভাই রাইট না, ইকবাল ভাই এই জিনিসটা নিয়ে আমরা মুমিনদের সাথে তো বিতর্ক করি, যারা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতার ডেফিনিশন জানে না, বলে যে আপনাদের স্বাধীনতা নাই, আপনারা আইন ভঙ্গ করতে পারেন না। তাহলে কি কিসের স্বাধীনতা? আইন ভঙ্গ করা তো স্বাধীনতার অংশ না। না, আমরা সেটা কখনো দাবিও করি নাই, কখনো দাবি করি না যে স্বাধীনতা মানে আইন আমরা ভঙ্গ করব, আমরা যা খুশি তাই করব, মানে স্বেচ্ছাচারিতা যেটা, এইটা তো স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতার পার্থক্য। এইটা নিয়ে আমরা বলে দিই তো কি কোন কোন জিনিসগুলো আমরা চাই স্বাধীনতার ভিতরে পড়া উচিত, যেমন আইডিওলজি এগুলোকে ক্রিটিসাইজ করা বা আমার মনের ভাব প্রকাশ করা, কিন্তু তার মানে এই না যে আমি পাবলিক রোড, এটা পাবলিক বলে আমি সেখানে দাঁড়ায় গেলাম আপনার ব্যানার নিয়ে ট্রাফিক সেখানে করলাম, আমি এই কি বলে ওখানে একটা প্রবলেম তৈরি করলাম, এটা ফ্রিডম অফ স্পিচের মধ্যে পড়বে না। কিংবা ধরেন আপনি একটা ব্যানার তৈরি করছেন বা আপনি একটা কোনো কিছু লিখছেন, সেখানে গিয়ে আমি বাধা দিলাম, আপনার যে ফ্রিডম অফ স্পিচ সেটাকে বাধা দিলাম, আপনি যাতে আপনার স্পিচ না দিতে পারেন, সেটা তো ফ্রিডম অফ স্পিচ না রে ভাই। সো এনিওয়ে এই দিকগুলো যদি কেউ না ধরে, জেনারেলি যদি তারা এটাকে পজিটিভ একটা স্পিন দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করে যে ভাই তারা শুধুমাত্র জাস্ট তাদের সাপোর্টটা দিয়েছে এবং এই কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা তো খুবই ডিসঅনেস্ট একটা প্রেজেন্টেশন হবে এবং এখানে আলোচনা সম্ভব না আসলে। সো আমরা প্রথমে ওই জিনিসগুলো দেখতে হবে, যারা কিনা আলোচনা আসবেন এই ব্যাপারগুলোতে। আমার মনে হয় যে এই ঘটনাগুলো কিভাবে অ্যাকচুয়ালি হয়েছে সেটা জানতে হবে এবং যেভাবে হয়েছে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। যদি ওয়ান সাইডেড হয়ে যায় ভাই, এটা সম্ভব না আসলে সেই আলোচনাটা। মানে আমি ওটা একটা সাইডে রাখি, আমি আপনাদেরকে কংগ্রেচুলেশনস জানাতে চাই। ইকবাল ভাই আরেকটা জিনিস করা যেতে পারে, আমরা ইউরোভিশনে একটা লেটার পাঠাইতে পারি যে চেঞ্জ ইওর নেম টু ইউরোভিশন, ফ্রম ইউরোভিশন টু হোয়াইট সুপ্রিমেসি ভিশন, এখানে তো যারা ইয়ে হয় সবাই আছে। এটা দারুণ ছিল ভাই, এটা আমি আসলে আমার এসে এই কথা বলা যায় যে যেহেতু তারা ইউরোভিশনে গেছে সেহেতু হচ্ছে তারা হোয়াইট সুপ্রিমেসিস্ট। এই জিনিসটা আসলে আমি এটা খুবই দারুণ ছিল, এটা খুবই মজার ছিল, এটা বলতেই হয় আসলে। তো যাই হোক, এনিওয়ে সত্তর ভাই अगेन কংগ্রেচুলেশনস। আমি যে কথাটা বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ, যে আপনারা কিন্তু মানে বর্তমানে অনলাইনে বাংলাইনে ডেফিনেট একটা ফিনোমেনন, মানে কোনো ধরনের কোনো ডাউট নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লাইভ টাইপ হয়, বিভিন্ন জায়গায় আমার পেজে লাইভ হচ্ছে, আসিফ ভাই লাইভ তার এক ধরনের লাইভ, এটা আপনার ধরেন একজন গেস্ট যুক্ত হলো, তার সাথে হয়তো বা ওয়ান অন ওয়ান কিংবা ধরেন সেখানে যারা আছে তারা কথা বলতেছে, প্রিটি মাচ এরকম ভাবে হয়। ধরেন কোন একটা পার্টিকুলার ইস্যুতে পার্টিকুলার টপিকে খুবই ডিটেইলড ধরেন রেফারেন্স ভিত্তিক সেখানে আলোচনা ডিবেট এই ধরনের ব্যাপারগুলো হয় আর কি। আপনারা যেটা করছেন এটার পাশাপাশি মানে বহু ধরনের অ্যাঙ্গেল আপনারা নিয়ে আসছেন, আপনারা গেস্ট নিয়ে আসেন, ধরেন ম্যাট ডেলাহান্টি, আরনরা, আমাদের জন্য মানে আনবিলিভেবল একটা ট্রিট, আপনারা সেটা অ্যারেঞ্জ করছেন বহুবার। আপনারা এরকমও অ্যারেঞ্জ করছেন যে আপনাদের প্ল্যাটফর্মে দুই ধর্মের লোক বা দুইটা আর কি গ্রুপ আর কি,
দুই ধর্মের তারা ডিবেট করছে, আপনারা এখানে আপনাদের প্ল্যাটফর্মে অ্যারেঞ্জ করছেন। সো আপনারা এই এক্সট্রা জিনিসগুলো করেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা প্রতিদিন লাইভ করেন। সো আপনারা যে পর্যায়ে নিয়ে গেছেন আর কি আপনাদের অ্যাক্টিভিটিস, এটা মানে বিলিভ মি মানে দারুণ একটা জিনিস। এটা এটা আসলে আপনাদের দোয়া বলবো, আশীর্বাদ। আপনারা যারা শুরু করছিলেন প্রথমে মুভমেন্টটা, আসিফ ভাই, আসাদ নূর ভাই, আপনি এবং আমি বলবো দুঃখের সাথে মোবাসিল ভাইকে আমি ফলো করতাম, তবে আজকে উনি থাকতে পারলেন না, মোবাসিল ভাই, এবং উনি প্রথম দিকে ওনার লাইভগুলি আমি শুনতাম, এবং আমানুদ্দিন ভাই এর আগে ওনার লাইভগুলি শুনতাম। ওনার বড় বড় চ্যানেল আছে, চেতনা, তারপর ধর্ম এরকম চ্যানেলগুলি আছে যেখানে উনি প্রতিদিন ভিডিও আপলোড দেন। তো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শিখেছি। আমরা যুক্তি, তর্ক, ইসলাম সম্পর্কে, এবং বিশেষ করে আসিফ ভাইয়ের সংশয়.com অসাধারণ, ওনার যেটা অতুলনীয়, আমাদের জন্য একটি আর্সেনাল, আমাদের অস্ত্র ভান্ডারের মধ্যে শক্তিশালী অস্ত্র আসিফ ভাই। তো আমরা এইগুলি থেকেই কিন্তু উঠে এসেছি, এবং আমরা চাই যে আরো মানুষ এগিয়ে আসুক, তাই না? কারণ এই যে কেন আমরা কথা বলতে পারবো না, কেন আমরা সমালোচনা করতে পারবো না, কেন আমরা বাক স্বাধীনতা পাই না, ধর্ম কেন স্পেশাল প্রিভিলেজ পাবে, এই বিষয়গুলির প্রশ্ন করাটাই তো আমাদের দেশে মানে কি, আপনি প্রশ্ন করছেন তো শেষ। হ্যাঁ। তো এখন আপনি যেহেতু আপনি বাইরে থাকেন, কিন্তু আমাদের দেশের অবস্থা কি, এই বিষয়ে কি, মানে এই বিষয়গুলি তুলে ধরা, এবং এই যে ভয়েস, যেমন আরো অনেকে ছিল আমাদের সাথে, আমি মাতুব্বর ভাইয়ের কথা স্মরণ করি। উনি বলতেন যে উনি ভয়েস অফ দি সাইলেন্ট, বা যাদের ভয়েস নাই তাদের ভয়েস। তো এরকম ভয়েস এবং প্রচার করা এই বিষয়গুলি, এবং যেটা মাতু ভাই করতেন, যে এই ধর্ম ত্যাগ করা মানুষদেরকে সামনে আনা, যেটা এখন বেবি ড্রাগন করছেন। তো আমরা নতুন প্রজন্মকে এগিয়ে আনার জন্য প্রচেষ্টাগুলি করে যাচ্ছি, এবং আপনাদের কাছ থেকে শেখা, আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া। হ্যাঁ, আপনাদের অবদানটা এইখানে আমি মনে করি যে 100% ক্রেডিট আপনাদের জন্যই যায়। না, এটা আপনার তাহলে আসিফ ভাইকে প্রথমে দিতে হবে। আমরা শুধুমাত্র জাস্ট এগেন আমি আমার পার্সোনালি মানে আমার কথা অনেকবারে বলছি যে আমি নিজের কাছে ভালো লাগে এই জন্য সময়টা দেই এখানে, আমি এনজয় করি আপনাদের কোম্পানি। মোটামুটি আমার আমার এর বাইরে আমি আসলে তেমন ভাবে দেখি না যে কন্ট্রিবিউশন। আমি মনে করি যে যদি কেউ হয় আর কি, এখান থেকে কোনো কিছু পায়, দেন দ্যাটস গ্রেট। বাট আপনি যদি এটা বলেন যে কেউ অ্যাক্টিভিস্ট মাইন্ডসেট নিয়ে কিছু করার চেষ্টা করছে, এরকম যদি কাউকে বলতে হয়, তাহলে এটা আসিফ ভাইকে ডেফিনেটলি বলতে হবে। এটা ডেফিনেটলি, হ্যাঁ, যাক তাকে পছন্দ করেন, ইট ডাজন্ট ম্যাটার, মানে এই জিনিসটা এটা অনস্বীকার্য। বাট আমি যেটা বলছি যে আমি নিজেও সময় পাই না, কিন্তু এখন যারা এগিয়ে আসছেন অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে, যে তারা, যেমন আমি সময় পাই না, কিন্তু আমাদের লাইফটা 7 দিন চলে। এবং এখানে কিন্তু যারা এই যে বেবি ড্রাগন বা লজিক্যাল পার্সন, আল্লাহ ভাই, এবং এরকম যারা আছেন, দিন দাওয়া ভাই, আরো অনেকের নাম হয়তো এখন মনে আসছে না, বাট তাদের অবদানটা এখন দেখা যাচ্ছে যে আগে যারা সুযোগ পেত না তাদের জন্য কিন্তু আমরা এই ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা আরেকটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি। আপনি যে জিনিসটা করছেন সেটা হচ্ছে যে নতুন যারা, তাদেরকে যে আপনি এই সুযোগটা করে দিচ্ছেন। এইটা মানে তাদের কথা বলার, এবং অনেকেই অনেকভাবে কন্ট্রিবিউট করতে পারে, এবং অনেকে হয়তো বা জাস্ট এই জিনিসটা জাস্ট মানে শুরু করব, এটা অনেক মনে হয় আর কি, মানে বিশাল একটা টাস্ক মনে হয়। এরকম ভাবে হয়তো বা শুরু করেন। এখন দেখেন আপনার প্ল্যাটফর্মে কিন্তু এই যে বেবি ড্রাগন, লজিক্যাল পার্সন মধ্যে একদম প্রথম, যাকে আপনারা তো আমি শুরু করছিলাম হকিং, কসমিক, এবং আমি তিনজনে এবং প্রথম যাকে অফিশিয়ালি আপনারা মানে তিনজন শুরু করি। হ্যাঁ, এরপরে লজিক্যাল পার্সন ভাই আসে, এরপর আল্লাহ ভাই আসে, এরপর জেজে ভাই আসে, বেবি ড্রাগন আসে, এখন সহি মুমিন রেগুলার, তারপরে ধরেন এই অনেকেই এখন চলে আসছে। হ্যাঁ,
চলে আসছে। আপনারা যে এই যে অ্যালাউ করতেছেন, হ্যাঁ, তাদেরকে ফ্যাসিলিটিটা মানে ফ্যাসিলিটেট করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও দারুণ একটা ব্যাপার। এটা আপনারা এটার জন্য ডেফিনেটলি আপনারা প্রেজ পাওয়ার যোগ্য। সো আপনারা গত 4 বছরে, আমি বিশ্বাসই করতে পারছি না 4 বছর, আমার কাছে আসলে মনে হচ্ছে যে যদিও মনে হচ্ছে অনেক কম সময়, আবার মনে হচ্ছে এরকম যে আপনারা মানে অনেক কাল ধরে লাইভ এইগুলো চলতেছে, বুঝছেন, কারণ এখানে তো প্রায় আসে। সো আপনারা ডেফিনেটলি আমাদের এই যে স্ফিয়ারটা যেখানে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলি, এখানে ডেফিনেটলি আপনারা একটা ফিনোমিনাল, উইদাউট আ ডাউট। এই জিনিসটা এখন আর কে অস্বীকার করতে পারবে না, সত্যের সন্ধানী। এটা এখন একটা ব্র্যান্ড, হ্যাঁ, এই অ্যাক্টিভিজমের ক্ষেত্রে, এবং বিভিন্ন মানে বাংলাদেশের কথা বলতেছি, বিভিন্ন যে সমস্যাগুলো যেগুলো আছে আর কি, হ্যাঁ, এবং বেশিরভাগ সম্পর্কিত মানে প্রোগ্রেসিভিজম যেটা আর কি, এগুলোর সাথে যে ব্যাপারগুলো জড়িত সেগুলো নিয়ে আপনারা কথাবার্তা বলেন, অধিকার নিয়ে কথাবার্তা বলেন, এবং ধরেন উন্নয়ন নিয়ে কথাবার্তা বলেন। এই সব ক্ষেত্রে আর কি আপনারা এখন একটা ব্র্যান্ড, ঠিক আছে? সো এইটা আপনারা ডেফিনেটলি ডিজার্ভ করেন। কংগ্রেচুলেশনস अगेन। আমিও আজকে এখানে থাকতে পেরে ভাই, হ্যাঁ, আমিও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইকবাল, সো কাইন্ড অফ ইউ ইকবাল ভাই। এবং আমরা চাই যে আপনারা আমাদের সাথে থাকবেন, যেরকম আগেও আপনারা সাপোর্ট দিয়েছেন, একই সাপোর্ট যাতে ভবিষ্যতেও পাই। অলওয়েজ 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 অলওয়েজ, হ্যাঁ, ইউ গট দ্যাট ফর শিওর। ধন্যবাদ, ধন্যবাদ।